আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি আমাদের ইম্পেরিয়র ওয়াফি চ্যানেলটিতে। আমরা আমাদের জাতীয় শো অন্ধকারে ফিরে এসেছি। এর তত্ত্বাবধানে রয়েছি আমি ওয়াফি এবং আমাদের ম্যানেজমেন্টের অন্যতম সদস্য শান্ত ভাই। তো আমার খুব ডেক আসছে, আমি একটু পানি খাওয়া আগে পর্যন্ত শান্ত ভাই কিছু কথা শুনুন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে হয়তো বা আমি কোনো ঘটনা বলবো না, কিন্তু বিভিন্ন অন্যান্য কাজে আমি দায়িত্বে রয়েছি, যেমন শব্দ নিয়ন্ত্রণ এবং হেডফোন নিয়ন্ত্রণ, এছাড়া অন্যান্য দায়িত্বে আমি দায়িত্ব পালন করছি। আশা করি আজকের এপিসোডটি ভালো লাগবে আপনাদের। আজকের এপিসোড নাম্বার হচ্ছে 3, সিজন 1। আশা করি আপনাদের ভালো লাগছে। আর ইদানিং আমরা ভিডিও একটু ছাড়া কমিয়ে দিয়েছি, শিডিউল কম, কিন্তু শিগগির আমরা আগের মতো ভিডিও দেওয়া শুরু করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি মাইকটা শিফট করে আপনি আমার এই চ্যানেল এবং ফেসবুক আইডি নিয়ে কিছু বলেন। এটা নিয়ে বলার মতো কিছুই নেই, কারণ সবাই প্রায় জানে এই বিষয়ে। অনেকে ফেসবুকের আইডির নাম জানেন, একটু বলে দিন। আপনারা যারা আমাদের ফেসবুক আইডিটি খুঁজছেন, আমাদের আইডিটির নাম ইম্পেরিয়র ওয়াফি এবং ইউটিউব চ্যানেল ইম্পেরিয়র ওয়াফি, এবং আমরা একটি ইনস্টাগ্রাম শিগগিরই খুলতে যাচ্ছি। আশা করি সমর্থন দিবেন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে, কারণ রাত কিন্তু অনেক হয়েছে, আপনারা অলরেডি দেখতে তো পাচ্ছেন না, কিন্তু 11:10 বাজে এখন। না দেখতে পাচ্ছে সবাই। তো আজকের জন্য বেশি কথা না বাড়িয়ে আমি মাইকটি সুইচ করছি ওয়াফির কাছে। এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের ম্যানেজমেন্টের অন্যতম সদস্য শান্ত ভাই। তিনি বলেছেন যে তিনি কিন্তু দৈনিক খুব কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমারও খুব কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে। যেমন আমি আপনাকে বলে রাখি ভিডিওটি শুরু করার আগে, আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিটের একজন অন্যতম সদস্য। আমি কালকে একটা ট্রেনিংয়ে যাচ্ছি। আপনি আমাদের ট্রেনিং সহ আমার একটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আপনারা, আমি ট্রেনিংগত অবস্থায়। তো তার জন্য আমি আজকে বাসায় রয়েছি, তা না হলে আমি আমাদের ক্যাম্পেই থাকতাম। কিন্তু আমি আমাদের লিডার ইউনিট লিডারকে বলেছি যে আজকে আমার যেভাবেই হোক যাওয়া লাগবে, এবং সবাই আমার চ্যানেলটি দেখেছে। আশা করি তাদের মতো আপনারাও আমার চ্যানেলটি দেখবেন। যদি চ্যানেলে 50টি লাইক পূরণ হয়, তাহলে আমি একটা গিভওয়ে শুরু করব। যে গিভওয়ে পুরস্কারগুলো ভিডিও শেষে শান্ত ভাই আপনাদেরকে বলে দিবে। তো আমি আজকে অন্ধকার শুরু করছি, বেশি কথা না বাড়িয়ে। আমার নাম ফয়সাল। অন্ধকার টিমের জন্য আমার একটি ঘটনা। জুলিয়েট পুতুল, অভিশপ্ত পুতুল। ভৌতিক সিনেমায় এক ধরনের সিনেমায় প্রায়ই দেখা যায়। গল্পটা হয় অনেকটা এরকম: কোনো অভিশপ্ত পুতুল এর মালিকের এবং আশেপাশে সবার শান্তি সুখ বরবাদ করে দিচ্ছে। ছোটবেলায় এ ধরনের মুভি দেখে ভীষণ ভয় পেয়েছিলাম, এবং রাতের বেলায় আমার অতি প্রিয় পুতুলদের ধারে কাছে যেতে ভয় লাগতো। মনে হতো তাদের ভূত জেগে উঠবে এবং ঘাড় মটকে দিবে। হা হা, মধুর শৈশবের অর্থহীন খেয়াল কি বাস্তব হতে পারে? পুতুলটির নাম জুলিয়েট। পুতুলটির বর্তমান মালিক এনার সাথে গর্ভবতী নানিকে তার বান্ধবী পুতুলটি উপহার দিয়েছিলেন। তিনি সরল মনে নিলেও বান্ধবী হিংসার বশবর্তী হয়ে পুতুলটি অভিশপ্ত হয়ে উপহার দিয়েছিলেন। এনার দাদা সেই মহিলাকে অপছন্দ করতেন এবং দুর্ব্যবহার করেছিলেন। সেই জন্যই এমন কাজ করেন বলে ভাবা হয়, যদিও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। এনা, তার মা, তার নানি, প্রমাতামহী
সবাই একই পরিণতির মুখোমুখি হয়েছেন। ভীষণ দুঃখজনক এই পরিণতি। প্রত্যেকটি মহিলার একটি করে কন্যা ও পুত্র সন্তান জন্ম দেন। তারা প্রতি পুত্র জন্মের 3 দিন পরেই মারা যায়। তারা জন্মের পরে একদমই হেলদি ছিল, তাই মৃত্যু হলো ভীষণ রহস্যজনক। আপনারা ভাবছেন যে পুতুলটি এত মারাত্মক ক্ষতি সাধনের পরেও পরিবারটি পুতুলটিকে ফেলে আসে না কেন, আগলে রাখে কেন না? পুতুলের কাছ থেকে আলাদা সব কান্নার আওয়াজ শোনা যায়। লক্ষ্য করে শুনে এই মহিলারা খেয়াল করেন, এই কান্না তাদের পুত্র সন্তানের কান্নার আওয়াজ। তারা বিশ্বাস করেন পুতুলের মধ্যে 4টি জেনারেশনের 4 পুত্রকে আটকিয়ে রেখেছে। কখনো 4টি গলা একসাথে শোনা যায়, কখনো আলাদাভাবে। 4 জন মাই এই আওয়াজটি দিয়েছেন, কিন্তু তারা কাউকে বিশ্বাস করতে পারেন না, কেননা অন্য কেউ আওয়াজটি শুনতে পায় না। একে তো এভাবে সন্তান জন্মের কদিনের মধ্যে হারানো, তারপর কান্নার আওয়াজ, যা প্রতি মুহূর্তেই তাদের সন্তান হারানোর বেদনা বারবার জাগিয়ে তোলে। তাছাড়া এনার মেয়ে এই পরিণতি দেখতে হবে তা কিনা সে ভীষণভাবে রয়েছে। তবুও তারা ফেলতে পারে না সেই পুতুলকে, যার মধ্যে 4 বংশের 4 পুত্র সন্তানের আত্মা নিহিত। এই ঘটনার ব্যাখ্যা হিসাবে দাঁড় করানো যায় এমন জেনেটিক্যাল ডিজিজকে, যা হয়তো এখনো অনাবিষ্কৃত। আর দুঃখিনী ভেঙে পড়া মায়েরা কল্পনাপ্রসূত আওয়াজ শুনতেই পারেন। কি বলবেন, একে প্রতীক, অলৌকিক না কাকতালীয়? যাই হোক, কেন বিষয়টি মর্মান্তিক বিষয়টি, তো আমার একটা জিনিস ধাক্কা লাগলো। মানে আমি আপনাদেরকে বলতে চাই, আমি হয়তো তিনি একটা মিস্টেক করে ফেলেছেন। যদি আমি আপনাদেরকে একটি স্পষ্টভাবে দেখাই, আমার একটা জিনিস খুব ধাক্কা লেগেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফয়সাল লেখা, এটা ফয়সাল লেখা। এই যে এখানে তিনি, এই যে দেখতে তো পাচ্ছেন, পুতুলদের ধারে কাছে যেতে ভয় পায়। আমার এই জিনিসটাই ধাক্কা লেগেছে। তিনি ছেলে মানুষ হয়ে কেন পুতুল ব্যবহার করবেন? তিনি হয়তো বিগ একটা মিস্টেক করে ফেলেছেন। তো আমি চলে যাচ্ছি একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসবো আমাদের সেকেন্ড সেগমেন্ট দিয়ে। আজকে বেশি বড় করতে চাই না ভিডিও, এমনি রাত 11:15 বেজে গিয়েছে। বিরতিতে চলে যাচ্ছি আমি। তার পরিবারের সঙ্গে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো তিনি বলতে চান। এবং কিছুদিন আগে তিনি দেশে এসেছেন সৌদি আরব থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি ভূত স্টুডিওর সঙ্গে সবসময় রয়েছেন এবং প্রবাস থেকেও দেখতেন। আমরা জানি যে আমাদের প্রবাসী প্রচুর বন্ধু রয়েছে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, যুক্তরাজ্য থেকে, বা যদি বলি যে অন্যান্য বিভিন্ন কান্ট্রি, যদি বলি যে ওমান থেকে, কাতার থেকে, লিবিয়া থেকে প্রচুর মানুষজন। মানে প্রত্যেকটা দেশের তো নাম ধরে ধরে বলা সম্ভব নাই মুহূর্তে। তো সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোন যারা রয়েছেন এই মুহূর্তে, যদি কেউ দেখে থাকেন বা লাইভটা পরে যারা দেখবেন, একটা ধন্যবাদ আপনাকে জানাই এই কারণে, জাগো এফএম 94.4-কে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, যেই ভালোবাসা দিয়েছেন, এবং আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য যদি বলি যে প্রার্থনাটুকুন করেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনাদের জন্যও ততটুকু দোয়া। আমরা জানি যে দেশ থেকে বহু দূরে এই মুহূর্তে আপনারা অবস্থান করছেন, দেশের জন্য, দেশের মানুষগুলোর জন্য, আত্মীয় স্বজনদের জন্য আপনাদের খুব বেশি খারাপ লাগে। সো চেষ্টা করি আমরা প্রবাসী প্রত্যেকটা ভাই বোনদেরও এন্টারটেইন করবার জন্য। জাগো এফএম যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কোনো রেডিও স্টেশন তা কিন্তু না। জাগো এফএম শুধুমাত্র যেটা বলতে পারি, আমরা বাংলা ভাষাভাষী আমাদের যে সকল ভাই বোন রয়েছেন, যদি বলি যে এই
মানুষগুলো বা আপনারা যে মানুষগুলো পরিবারের মতোই বা পরিবারের মতোই বললেও ভুল হবে, পরিবার। তো বাংলা ভাষাভাষী আমাদের যে পরিবার রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু জাগো এফএম 94.4। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং কেমন লাগে ভূত স্টুডিও সেই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। অবশ্যই আরো একটাবার মনে করিয়ে দিতে চাই, পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। হালিমা আপাকে আমরা বিদায় জানাবো, বাট তার আগে আরেকটা ঘটনা শুনবো তার কাছ থেকে। এরপর আরো একজন অতিথি ওয়েট করছে, চমৎকার একটা সময় কাটবে ভূত স্টুডিওর সঙ্গে আপনার, সেই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। চলছে ভূত স্টুডিওর সঙ্গে রয়েছে আমি আজকে অপূর্ব। আমাকে যদি ফেসবুকে খুঁজে পেতে চান খুবই সহজ, facebook.com/apurbo.fm, apurbo.fm। দিস ইজ মাই পেজ। থাকবেন সবসময় কানেক্টেড, হয়ে যাবে আড্ডা যে কোনো সময় আপনার সঙ্গে। এনিওয়েজ, সো ইন দ্য মিন টাইম যেটা করবো সেটা হচ্ছে হালিমা আপার কাছে যাবো, বাট তার আগে বলছি প্রাণ পরাটা চিপস আর বিস্কিট খেতে খুব ইন্টারেস্টিং, ট্রাই করতে ভুলবেন না। হালিমা আপু, আমরা সর্বশেষ কোন জায়গার ঘটনা শুনবো? সর্বশেষ এখন আজকে বলি আমাদের এই জায়গার ঘটনাই বলি, একটা শাহজাদপুরের ঘটনা। এটা আমার আম্মার সাথে ঘটা, এই ঘটনাটা বলি আমি। তো আমাদের বাড়ির থেকে পশ্চিম সাইডে আমাদের আগে তো এদিকে ক্ষেত ছিল, তো মানে আমাদের টমেটোর ক্ষেত, মরিচ ক্ষেত এগুলা করতো আম্মা আব্বা এরা। তো মানুষজন কম ছিল, আব্বা অফিস করে আইসা পরে 5টার দিকে ওদিকে পানি দিতে যেত চারায়। পরে আমার আম্মাও গেছে ওই গুলশান জেলের থেকে পানি নিয়ে ওইখানে ওই গাছগুলোর মধ্যে পানি দিতেছিল। পানি দেওয়া আসার পরে তো একটা লোক, একটা পাগলের মতন একটা লোকের দেখলো। দেখার পরে মারে বললো যে আমার কিছু খাইতে দে। তো আমার মা বললো যে এখন আমি কি খাইতে দেবো, আমি তো এখানে বাড়ির থেকে তো এখানে আসছি পানি দিবার লেগে, আমি তো কিছু নিয়ে আসি নাই, আমি কি খাইতে দিব? কয় কিছু খাইতে দিবি না? কয় যে আমি বাড়িতে যাবো তারপরে দিতে পারবো, আমি এখানে বিলের ভিতরে এখানে কোথেকে খাইতে দিব, এটা বলছে। বলার পরে কয় কি দিলি না? তো এটা তো একটা অন্যরকম কথা, ভালো করলি না, ওখানে তো আমার আম্মা তো কিছু নেওয়া যায় নাই, কেমনে দিব নাকি? পরে না ওই বাসায় আসছে, সন্ধ্যার আজান দিয়েছে, ওই সময় আম্মা বাসায় আসছে, আইসা পরে উজু কইরা নামাজ পড়ছে। তো আগে নামাজ তো বাদ দিত না, নামাজ পড়তো সব কাজও করতো। নামাজ পড়ছে, নামাজ পড়া তারপরে আবার যে ঘরে কাজকর্ম যা করার এগুলা করছে, কইরা পরে রাত্রে আবার ওই সময় ঘুরি টুরি করতো, ওই শীতের দিনে ছিল। পরে আমাদের আবার অনেকগুলা চাউল টাউল ভিজেছে, ওগুলো ওই কাহেলের মধ্যে আমার আম্মা গুড়ি করছে। ওই সময় তো আমরা বেশি একটা বড় না, পরে গুড়ি টুড়ি করছে সবাই একসাথে, ওই চাচা যেটা যত আছে সবাই আমরা একত্র, একটা অনেক আনন্দ হইতো। তো সবাই মিলে আমার চাচিরা মিলে আমার আম্মা এরা গুড়ি করছে। গুড়ি করার পরে ওই রাত্রে আবার পিঠা বানাইবো, তো রাত্রে পিঠাও বানাইছে। পিঠা বানায় ওগুলো আমরা খাইলাম। আবার এই যে মাটির অনেক বড় বড় পাতিল ছিল, ওগুলা বইরা তেলের পিঠাগুলো বইরা রাখছে। পরে আমরা শুইছি, অনেক রাত্রেই আমরা শুইছি। শোয়ার পরে আবার আমাদের ঘরের কোনায় মাটির ঘর ছিল, অনেক বড় মাটির ঘর ছিল দুই পাশে। তো ওই ঘরের কোনাতে একটা বড় বড় দুইটা মটকি ছিল, অনেক বড়, ওটার মধ্যে 5 মণ চাউল ধরতো। ওইটা আবার ঘরের কোনায় দুইটা, একটার উপর আরেকটা রেখা দিচ্ছে, ওখানে রেখা দিচ্ছে। বেশ ভালো কথা, আমরাও পিঠা খাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে ওই মা তো একটু দেরি হবে, আমার আব্বা আবার এই যে ইয়াতে ইন্ডাস্ট্রিতে চাকরি করতো ওখানে, তো অনেক রাত্র হয়েছে নাকি, ওভার টাইম আছে, এগুলো আসে নাই, দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আসবো পরে না, পরে আসছে আমার আব্বাও আসছে। আসার পরে খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে শুইছে। শোয়ার পরে তো 12:30টার দিকে আম্মাও শুইছে। শোয়ার পরে তো 12:30টার দিকে নাকি কে ডাক দিছে, আমার বড় ভাইয়ের মতন বাইরের থেকে, মানে মা বলে জোরে ডাক দিছে। আমার মা তো আর কোনো দেরি করে নাই, ওই সময় আমাদের আবার কাঠের দরজা ছিল খিল লাগানো। পরে ওটা খুলে
বলার সাথে সাথে আমার মারে এমন থাপ্পড় একটা মারছে, উড়াইয়া নিয়া একেবারে মোটকির উপরে ফালাইছে পরে মার অনেক একেবারে পুরা চেহারাটা, মুখটা কালো, মা তো অনেক সুন্দর ছিল, মুখটাকে পুরা কালো হইয়া নীল হয়ে আছিল অনেকদিন। এরপরে থেকে আমার মা খালি অজ্ঞান হয়ে যায় আর খালি খিস্ত, দাঁত টাত লেগে থাকতো। এটার পরে ওই যে হুজুর আনলো, হুজুর আইনা ঝাড়লো, আবার আমার নানি অনেক ঝাড়পো জানতো, সব মাজারে মাজারে তো পছন্দ ছিল, ঘুরতো, মানে এমনি অনেক ইয়ে ছিল, ভালো ছিল। তোমার নানিও আসছে, নানি আসা পরে এই করলো যে থাকে একা একার বাইরে যাও না, তুমি আমল করো। আর ওদেরকে বললো যে আমি ঢাকায় আমি জিজ্ঞেস করবো না, আর তুমি আর একা একা বাইরে যাও না। পরে আমার মা এরকম কয়দিন পরে পরে অজ্ঞান হয়ে যায়। পরে আমার বড় ভাইরা আবার বিয়া করাইলো, যেমন আমরা ছোট বড় ভাই তো বিয়ার উপযুক্ত হয়েছে, মা একা থাকে বাসায়। পরে ওই বাইরে বিয়ে করাইলো, বিয়ে করার পরেও এরকমই হয়। ওই আমার চাচি ছিল, যে সময় অজ্ঞান হয়ে যেত আমার চাচি পাশে বইসা কোরআন শরীফ পড়তো, তেল টেল ডইলা দিত, পরে ঠিক হইতো আমার আম্মা। ঠিক হওয়ার পরে ওই বললো যে নাকি খুব ভালো একটা ওই জিনে আসর করছে, খুব ভালো। এরে আমার আম্মার সাথে অনেক আগে থেকে ছিল, ওইটা এতদিনই করে নাই। পরে এই যে আমার আম্মারে ওই যেদিনকে থাপড়টা দিল, কোনো কিছু হয়তো ভুল হয়েছিল, উজু করে নাই বা কিছু করে নাই, এই জন্য। এটার জন্যই বলি যে আমার মা যতদিন ছিল, আমার মার সাথে এটা ছিল, আমার মা ওই যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে থাকতো, দাঁত লেগে থাকতো, পরে আবার এরকম ঠিক হয়ে যেত, সবাই দৌড়ে দৌড়ে ওরা ফু দিত, আমার নিজেই ঠিক হয়ে যেত। এই জন্য বলি জিন আছে, আপনারা সবাই সব সময় উজু করে শুইবেন শোয়ার সময়, আর সব সময় আমল করবেন। হ্যাঁ, সব সময় আমল করবেন, আর এই যে সবসময় আইদুল করছি কইরা শুইবেন, আর শরীরে ফুটিয়া, তাইলে আর এরকম তো হবে না। এটাই আমার বলার ছিল। জিন আছে, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই হালিমা আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো। যারা দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আশা করি আপনার সময়টা মন্দ তো কাটেনি এবং বেশ ভালো কাটছে, এবং নেক্সট এপিসোডে চাইলে আপনিও এভাবে আসতে পারেন। এবং এভাবে আসার জন্য যে প্রসেস খুবই সহজ, একটু আগেও বলেছি, আবারও বলছি, RBS তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। কমেন্টগুলো পড়বো, বাট তার আগে একটা ছোট্ট বিরতির পর যখন ফিরছি তৃতীয় গেস্টকে নিয়ে, তখন আগে আপনার কমেন্টগুলো পড়ে তারপর এক এক করে তার কাছ থেকেও বেশ কিছু ঘটনা শুনবো। দেখতে থাকুন, চোখ রাখুন জাগো এফএম 94.4 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং শুনতে থাকুন জাগো এফএম 94.4। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। দোস্ত চল আজকে মুভি দেখি, সাথে কিছু একটা তো লাগে খাওয়ার জন্য। বিস্কিট নিয়ে আসছি, দাঁড়া। চিপস নিয়ে দোস্ত। আরে প্রাণ পটাটা নিয়ে আয়, বিস্কুটের স্মুথনেস আর চিপসের ক্রিস্পিনেস দুটোই পাবি। আরে এ তো দেখছি একের ভেতর দুই, তাহলে তো পটাটার সাথে ফাটাফাটি মুভি নাইট হবে দেখছি। তাড়াতাড়ি নিয়ে আয়। বন্ধুদের সাথে হুটহাট মুভি নাইটে পাশে থাকুক ক্রিস্পি আর স্মুথ স্বাদের অনন্য কম্বিনেশন প্রাণ। তো গাইস, আপনারা যদি আমাদেরকে এই ঘটনা ইমেল করে পাঠাতে চান, তাহলে প্রক্রিয়াটা আমিও বলে দিচ্ছি, যদিও আপনি সারা ভিডিও জুড়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবুও আমি বলে দিচ্ছি সুবিধার্থে। ondhoKAR909@gmail.com। আবার বলে দিচ্ছি ondhoKAR909@gmail.com। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তাছাড়া আপনারা যদি জাগোকে পাঠাতে চান, তারা তো বলেই দিয়েছে। তো আপনারা কারা কারা জাগো এফএম শুনেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা ফেসবুকে বলবেন, অথবা ইনস্টাগ্রাম চালু করছি, ওইখানেও দেখবেন। আবার শুরু করছি, আমি বেশি কথা না বলে। চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। দেশে দেশের বাইরে যেখানে আপনি এই মুহূর্তে রয়েছেন, আশা করি আপনার সময়টা কিন্তু দুর্দান্ত রকম ভালো কাটছে। অ্যান্ড আই হোপ আজকের প্রথম যে দুজন গেস্ট ছিলেন তাদের গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। সো ভালো মন্দ লাগা সেই ফিডব্যাকগুলো জানাবেন। বলেছিলাম যে আমরা হালিমা আপাকে বিদায় দিয়ে যখন ফেসবুক লাইভে আবার ব্যাক করছি বা রেডিওতে আবার যখন ব্যাক করছি, তখন ডেফিনেটলি আপনাদের টেক্সটগুলো আমরা রিড আউট করবো ইনশাল্লাহ। আছেন আমাদের সাথে অনেকেই, যেমনটা আসাদুল ভাই আছেন আমাদের সাথে, রায়হান বলছেন গতবারে প্রায় 15 দিন যাবৎ তার শরীরটা একটু খারাপ ছিল, আজকে একটু বেটার ফিল করছে এবং শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও। মুফতি রুহুল আমিন সিরাজি আছেন আমাদের সাথে, এবং তিনি যেটা বলছেন যে নিয়মিতভাবে তিনি সবসময় থাকেন আমাদের সাথে। ইশতিয়াক আহমেদ আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি এমডি ফরিদ ভাই আছেন আমাদের সাথে,
জয়েন করেছেন, যেমনটা আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন। এমজি ইমাম বলছেন তিনি শুনছেন। তানভীর হাওলাদার আছেন আমাদের সাথে। বেলায়েত হোসেন জয়েন করেছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি কিছু বন্ধু বান্ধব নিয়ে এই মুহূর্তে ছাদে শুনছেন এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে। আই হোপ আপনার বাকি সময়টা বেশ ভালো কাটবে। তো সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হয়ে তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো এবং অফিয়ারে যেটা আমাকে বলছিল যে ঢাকার বাইরের কিছু ঘটনা ওয়েট করছে। সো লেটস সি কি অবস্থা বা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কি নামটা অবস্থা? আরেকটা বার যদি আমরা জানি। ভাইয়া আমি অরুণিমা আহমেদ প্রথমা। প্রথমা। সো প্রথমা, আজকে আমরা কোন জায়গার ঘটনা প্রথমে শুনবো? আমার ফার্স্ট যে স্টোরি এটা হচ্ছে বগুড়ার, যার স্টোরি তার কাছ থেকে সরাসরি শোনা। স্টোরিটা আমি যখন প্রথম শুনি আমার কাছে তখন ব্যাপারটা মনে হচ্ছিল যে সে হয়তো হ্যালোসিনেট বা ঘোরের মধ্যে ছিল, বাট অ্যাকচুয়ালি যে ফিল করে সেই জানে যেটা কিরকম। সো আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। তার নাম হচ্ছে নীলকান্ত, আমি নীলকান্ত সাহেব বলি তাকে মেনশন করছি। সে যখন তার স্টুডেন্ট লাইফে ছিল, মিড 20s ওই টাইমে, তখন হঠাৎ করে রাত্রেবেলা সে অদ্ভুত কিছু শুনতো, অদ্ভুত কিছু দেখতো, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কিছু দেখতো। সে বিভৎস চেহারা, বিভৎস সব সাউন্ড। সে এরকম মোটামুটি 3-4 দিন দেখার পর ভয় পায় যে না, এবার আমাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। এরপর সে ডাক্তারের সাথে কনসাল্ট করে যে ডক্টর কি হচ্ছে আমার সাথে এসব। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা এটা সেটা অনেক কিছু করার পর তাকে বলে যে না, আপনি তো একদম টোটালি ফিট আছেন, আপনার তো কিছুই হয়নি। কিন্তু ডাক্তার, আমি যে রাত্রেবেলা এই যে এইসব দেখতেছি স্বপ্নে, এগুলো আপনি অনেক বেশি ভুতুরে গল্প পড়েন, ভুতুরে স্টোরি শুনেন, মুভি দেখেন, এর জন্য মিস্টিরিয়াস থ্রিলার জিনিসপত্র আপনার খুব পছন্দ, ওইগুলো আপনার অনেক ঘাটাঘাটি হয় অনেক, এই জন্য ভয় পাচ্ছেন, হ্যালোসিনেট করছেন, আসলে কিছুই না, আপনার একদম সম্পূর্ণ সুস্থ। একটু শোনার পর সে একটু রিলিফ পায় যে না, আমি তো ঠিকই আছি। সে মনে খুব আনন্দ নিয়ে তার যে বাড়ি, বা মূলত সে মেসে থাকতো, তার মেসে সে ব্যাক করে। কিন্তু তার মেসে ব্যাক করার পর দরজার মধ্যে একটা চিরকুট লেখা ছিল। তার যে রুমমেট সে বলছিল যে ভাই, আমি আজকে আসতে পারবো না, আজকে কষ্ট করে রাতটা একটু একলা থাক। এখন আমি যদি তার মেসের এরিয়াটা যদি একটু বলি, তার অংশটা, তার মেসটা ছিল বগুড়ার সরকারি আজিজুল হক যে কলেজটা, তার পিছন সাইডে উত্তর দিকে। এবং তার ওই কলেজে যে 2টা হল, তিতুমির হল এবং হচ্ছে সম্ভবত মনোহল, এই যে 2টা হল, এই 2টা হল হচ্ছে বন্ধ। ওইখানে কোনো ক্লাস টাস বা মানে ওইখানে মানুষজন থাকে না এক কথায়। দূর থেকে যদি দেখে মনে করবো এটা কোনো পোড়া বাড়ি, খুব ভুতুরে একটা পরিবেশ। এটা কেউ মানে বিশ্বাসই করবে না এটা কোনো কলেজের হল। এটা কারোর পক্ষে বিশ্বাস করা পসিবল না। কোনোটার জানলা ভাঙা, কোনোটার দরজা নাই, কোনোটা মানে খুবই খারাপ পরিস্থিতি, কোনো সংসারও করা হয় না। তো সে যখন বাড়ির দিকে আসছিল, তাকে ওই হলগুলো পার করে আসতে হয়। তো ওই হলগুলো যখন পার করে আসে তখন বাজে রাত 10:30টার মতো। সে খুব একটা ওইদিকে তাকায় না, দিনের বেলাতেও তাকায় না, রাতের বেলা তো দূরেই থাক, শৈশব দিকে না তাকিয়ে সরাসরি তার মেসে চলে আসে। মেসে যখন সে চলে আসে, রুমমেট যখন ছিল না, সে মনে মনে ভাবে যে না থাক, নাই যেহেতু আজকে রাতটা একলা কাটাই। একলা তো এরকম কত কাটাইছে এর আগে, মাসের পর মাস, কিচ্ছু হবে না। কিন্তু তার যে মনের মধ্যে যে একটা ভয় ঢুকছে যে আমি স্বপ্নে এসব কি দেখি, এই ভয়টা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। যতই ডাক্তার তাকে বলুক, যতই সে খুব হ্যাপিলি বাসায় আসুক, পুরো মেসের মধ্যে একমাত্র সে একলাই ছিল। মেসের আদার্স যারা ছিল কেউই ওই দিন ছিল না মেসে, সে টোটালি একলা ছিল। তার দরজা জানলা সব অফ, রুমের লাইট জ্বালানো, তাও সে প্রচুর ভয় পাচ্ছে। একটা পর্যায়ে দেখলো যে সে ঘামছে, প্রচুর ঘামছে, তার শরীর কাঁপছে। সে কি করবে সে কিছু বুঝতে পারছে না। এদিকে রাতে তার এখনো ডিনার করা হয়নি, তার কিছু খাওয়া দরকার, প্রচুর ক্ষুধা লাগছে তার। ভাবলো যে না, আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি, কিছু খেয়ে আসি। তখন বাজে রাত্র 12টা 13। রুমের মধ্যে এরকম পাইচারি করতে করতে তার টাইম চলে যায়। যখন সে বের হয়, তার রুমে তালা দেয়, মেসের যে মেন গেট সেখানে তালা দেয়। তালা দিয়ে যখন সে বের হয়, রাস্তা তখন টোটালি একদম ফাঁকা, শুনশান, স্বাভাবিক। এই টাইমটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, সব মিলিয়েছিল। এই টাইমে কেউ থাকবে রাস্তায় এটা ভাবা যায় না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সে যখন রাস্তাতে হাঁটতে হাঁটতে যেই হোটেলের উদ্দেশ্যে সে যাচ্ছিল, যেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবে, যে দেখে যে হোটেলটা বন্ধ। হোটেলটা বন্ধ, আমি আসার সময় না দেখলাম খোলা, এখন বন্ধ করে ফেললো। এটা মনে করে সে ওই হোটেলের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে ভাবছে যে আমি এখন কি করবো, কোথায় যাব, কারণ তার ডিনার হয়নি এখন অব্দি। হঠাৎ করে যে ভাঙা পরিত্যক্ত তিতুমির হল কলেজের
চিৎকারের সাউন্ড পাওয়া যায়। চিৎকারের সাউন্ড শুনে সে প্রচন্ড ভয় পায় যে কি হলো, ওখানে কি কোনো ঝামেলা হচ্ছে নাকি। সে মনে অনেক সাহস নিয়ে কিছুটা এগিয়ে যায়, মনে মনে ভাবলো হয়তো কেউ কাউকে ওখানে ধরে নিয়ে মারছে, যেহেতু ওই জায়গাটা ফাঁকা থাকে। এখন এটা মনে করে সে যখন যায়, কিছু দূর যাওয়ার পর দেখে যে পূর্ব দিকের একটা রুমের জানালার একটা পার্ট ভেঙে নিচে পড়ে যায়, আর একটা পার্ট ঝুলছে। এটা দেখার পর সে যে মনের মধ্যে যে একটা কনফিডেন্স আনছিল, সে কনফিডেন্সটা চলে যায় এবং সে প্রচন্ড ভয় পায়। সে উল্টো হাঁটা দেয়, হাঁটা দেয় বলতে সে খুব দ্রুতই হাঁটছে, এক প্রকার দৌড়ানো বলতে গেলে, যে মেসে থেকে অন্য কাউকে একজনকে নিয়ে সেখানে দেখতে আসবে, সে একা আসবে না, সে সাহসটা সে পাচ্ছিল না। পরে যখন মেসের অন্য আরেকজনকে ডাকার জন্য সে মেসের দিকে আগে যায়, কোনো একটা রুমে সে নক করবে, এমন টাইমে দেখে একটা কালো বিড়াল সেই রুমের দরজার সামনে পুরো আটকে বসে আছে। সে যেতে দিচ্ছে না, যতবারই সে সামনে আগাতে চাচ্ছে কিছুতে সে আগাতে পারছে না। যতবারই আগাতে চায় তার দুই পায়ের মাঝখান দিয়ে সে ঢুকে যেতে চাচ্ছে। এটা সে জানে যে কোনো কালো বিড়াল রাত্র 12টার পরে যদি কারোর পায়ের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা খুব খারাপ, মৃত্যুর সম্ভাবনা থাকে, সেটা বিশ্বাস করে। তো সে এটা মনে করে সে কিছুতেই ওটা করছিল না। সে পেছোতে পেছোতে একটা পর্যায়ে পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে সে এভাবে বসে আছে, সে বিড়ালটা থেকে তাকিয়ে আছে। বিড়ালটা তার দিকে খুব হিংস্রভাবে মানে অ্যাটাক করবে এরকম একটা মনোভাব নিয়ে তাকিয়েছিল। সে কি করবে কিছু বুঝতে পারছে না। একটা পর্যায়ে ওই যে তিতুমির হল থেকে যে সাউন্ড আসছিল চিৎকারে, ওইখান থেকে আরো জোরে জোরে সাউন্ড আসতে থাকে। সে প্রচন্ড ভয় পাচ্ছে, এখন আমি কি করব। মনে মনে যত দৌড়াদৌড় যা ছিল সমস্তটা সে বলে এবং নিজেকে যতটুকু সম্ভব সে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। একটা পর্যায়ে সে ফিল করে যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, সে আর টিকে থাকতে পারছে না, তার শরীর অবশ হয়ে আসছে। একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার চোখ খোলার পর সে দেখে যে সে তার রুমের ভিতরেই শোয়া। তার মাথার উপরে এনার্জি বাল্ব জ্বলছে, তার ফ্যানটা চলছে, খটর 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 সাউন্ড করছে, দরজা জানলা সব অফ। সে ঘরের ভিতরেই শোয়া, খাটের উপরে। সে প্রচন্ড ঘামছে, ইভেন এত বেশি সে ঘেমেছে তার পিঠের নিচে যে বিছানার অংশটুকু সেটাও ঘেমে এত বেশি মানে হয়ে গেছে, পুরো ভিজে গেছে বিছানা। এত বেশি সে ঘেমেছে, এত বেশি সে ভয় পেয়েছে। সে কি করবে কিছু বুঝতে পারছিল না। সে মনে মনে ভাবলো যাক বাবা বাঁচলাম, এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন থাকলে আমি এত রিয়েল ফিল করলাম কিভাবে? আর আমি তো রাস্তা মরেছিলাম, এখানেই বা আসলাম কিভাবে? এটা কি কোনো ঘোর নাকি হ্যালুসিনেশন? তার সাথে এরকম অনেকবার ঘটার কারণে সে মনে মনে প্রচন্ড ভয় পেয়েছিল সেবার। এরপরে তার সাথে আর কখনো এই টাইপের কোনো ঘটনা ঘটেনি। এখন অব্দি সে ভালো আছে, কিন্তু এই রেশটা তার ভিতরে এখন অব্দি রয়ে গেছে। সো ভাই এটাই ছিল আমার প্রথম ঘটনা। অলরাইট, সো প্রথম ঘটনাটা শুনছিলাম আমরা প্রথমার কাছ থেকে। সো প্রথম ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতেই পারেন 2696 নাম্বারে। অ্যান্ড অরিত্র যেটা বলছিলেন সেটা হচ্ছে আজকে একদম শুরুর দিকে একটা ঘটনা আমরা শুনছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা এক সন্তান পুকুরে নামলে কেমন অদ্ভুত কিছু ঘটনা। এটা আসলে যদি বলি একটা মিথ আমরা বলতেই পারি, যে এটা আমিও আমার ছোটবেলা থেকে অসংখ্যবার শুনে এসেছি। আমার খালার বাসা যেখানটায় ছিল, আমি সেই এরিয়ার নামটা মেনশন নাই করি, খুবই যদি বলি যে জনশ্রুতি রয়েছে যে সেই এলাকাটাতে একটা পুকুর আছে এবং সেই পুকুরে এক মায়ের এক সন্তান যাদের রয়েছে, যারা সেখানে গোসল করতে গিয়েছিল, তাদের কঙ্কাল ভেসে উঠেছিল। তো এর ব্যাখ্যা বা কারণ আজ অবধি আমি জানি না, এবং অনেক বছর পর সেই এরিয়ায় যখন আমি গিয়েছিলাম সেখানে দেখেছি যে সেই পুকুরের মধ্যে যে জায়গাটা ছিল সেটা আসলে ভরাট করে সেখানে একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে। তো আমি জানি না সেই বিল্ডিংয়েও কোনো প্রবলেম এখন অবধি হয় কিনা, হয়তো বা ঘটে কোনো না কোনো ফ্লোরে, হয়তো বা সেই বিল্ডিংয়ের ছাদে কাউকে না কাউকে কখনো না কখনো দেখা যায়। যেমন কিছুদিন আগের একটা ঘটনা, যে আমি আমার বাসার ছাদে রাত প্রায় 1টা থেকে 1:30 এরকম একটা সময় হচ্ছে ছাদে যাওয়া হয়। ছাদে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল, সেটা হচ্ছে যে ঘরে কোনো না কোনো কারণে আসলে একটু আনইজি লাগছিল, মানে বেশ কিছুক্ষণ পায়চারি করছিলাম তো ভালো লাগছিল না। তো এরপর যেটা হয় ছাদে যাওয়া হয়, তো অনেক দূরের একটা ছাদে আমরা দেখছিলাম যে আমি এবং আমার কাজিন আমরা দুজন মিলে সে সময় ছাদে যাই। তো আমরা দুজনেই স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, দূরের একটা ছাদে বেশ কিছু ছেলেপেলে বসে আড্ডা মারছে, বেশ কিছু ছেলেপেলে বসে কথা বলছে এবং কিছু একটা করছে, এবং যেটা শব্দটা একটা মিশ্র শব্দ, মানে কিভাবে বলবো যে স্পেসিফিক কোনো ওয়ার্ড আমরা বুঝতে পারছিলাম না দূরে হবার কারণে। তার
তারপর যেটা আমি জিজ্ঞাসা করলাম সেই বাড়িটা দিয়ে ক্রস করছিলাম অন্য একটা দিন, যে এত রাতে আসলে এই নির্মাণাধীন বিল্ডিং এ কারা ওঠে ছাদে, তাও আবার। তো সেই দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তিনি স্পষ্ট আমাকে জানালেন যে এই বিল্ডিংটি বর্তমানে আসলে যেই রিয়েল এস্টেট কোম্পানি করছিলেন সেটা অনেকদিন আগেই কাজ বন্ধ হয়ে যায়। তো তারপর কিন্তু বিল্ডিং এ ঢোকা রেস্ট্রিক্টেড, কেউ কোনো দিক দিয়ে আসলে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে করার কোনো প্রশ্নই আসে না। তো আদৌ মানে যদি বলবো যে সেই ভদ্রলোক মিথ্যে বলেছিলেন নাকি আদৌ আমরা অন্য কিছুই কি সেদিন সাথে দেখেছিলাম নাকি আমি জানি না, যে সেটা কি আসলে মানুষ ছিল নাকি মানুষ ছিল না নাকি অন্য কিছু ছিল, সেই ব্যাপারটা আসলে আমার জানা নাই। এনিওয়েজ, সর্বশেষ যিনি অতিথি প্রথমা, তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা আমরা শুনলাম, এখন তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো। তো পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, 4টা জিনিস লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। প্রথম এখন কোন ঘটনাটা শুনছি আমরা? এই ঘটনাটা আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, আসল নাম বলতে চাচ্ছি না, সুমন নাম আমি ইউজ করছি এখানে। এই ভাইয়ার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স এটা। আমি এলাকার নামটাও বলছি না, জাস্ট আমি তার গ্রামের নামটা বলছি, রসুলপুর। সেই ঈদের টাইমে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাবে, এর জন্য হচ্ছে সে ট্রেনে করে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশনে যখন নামে তখন রাত অলমোস্ট 3টা কি 3:30। তখন তো ওই টাইমটাতে গ্রামে গঞ্জে গাড়ি পাওয়া খুবই দুষ্কর, বলতে গেলে পাওয়া যায়ই না। তো সে হচ্ছে নেমে একটু হাঁটাহাঁটি করে স্টেশনে, একটা লোককে সামনে একটা রুমের মধ্যে বসা দেখে, বোঝা যায় যে সে স্টেশন মাস্টার। সে যায়, যে বলল যে আমি তো রসুলপুর যাব, এখন কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে কিনা। বলল রসুলপুর তো এখান থেকে 6 কিলোমিটার দূরে, স্যার আপনি তো এখন কোনো গাড়ি পাবেন না, আপনি আজকে রাতটা কষ্ট করে একটু স্টেশনে কাটায় দেন, সকালবেলা আপনি কোনো ভ্যান বা কিছু পেয়ে যাবেন। তো সুমনদা মনে মনে ভাবলো ঠিক আছে, কাটাই দিই আজকে রাতটা স্টেশনে। সে স্টেশনে একটা রুমে যেয়ে বসলো, তার লাগেজ পাশে রেখে সে বসেছিল। একটু ভালো লাগছিল না, তার পায়চারি করলো, হ্যাঁ একটু বাড়ি থেকে হেঁটে আসি। সে বাইরে যখন হাঁটতে যায় তার সাথে তার ব্যাগ ছিল, সে ব্যাগটা ছাড়েনি। জানি না, তার হয়তো মনে হচ্ছিল যে কিছু হতে পারে, সে ব্যাগটা ছাড়েনি, তার সাথে তার ব্যাগটা ছিল। বাইরে একটু হাঁটাহাঁটি যখন করছে, হঠাৎ করে একটা মাঝবয়সী লোক তার কাছে আসে, এসে বলল স্যার কোথাও যাবেন? তখন সে বললো যে তুমি কে? স্যার আমি ভ্যান ড্রাইভার, আপনি কোথাও যাবেন? হ্যাঁ আমি তো রসুলপুর যাবো। হ্যাঁ স্যার চলেন, আমি আমি আপনারা নিয়ে যেতেছি। বলে তুমি যাবা? হ্যাঁ স্যার আমি যাবো, যাই। এই বলে ঠিক আছে, তোমার নাম কি? বললো আমার নাম মতি মিয়া। ঠিক আছে মতি মিয়া চলো যাচ্ছি। তার ব্যাগ যেহেতু তার সাথে ছিল, তার খুব একটা ঝামেলা হয়নি। সে মতি মিয়াকে ফলো করতে করতে তার ভ্যান পর্যন্ত যায়, যেয়ে দেখে সেখানে অলরেডি আগের থেকেই আরেকজন ব্যক্তি বসেছিল। তার সর্বশরীর চাদর দিয়ে ঢাকা, মুখটা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। সে মনে মনে ভাবে এটা আবার কে? আচ্ছা যাকে, হয়তো আমার মতোই কোনো প্যাসেঞ্জার। সে ওই যে ভদ্রলোক বসেছিল ভ্যানে তার পাশে যেয়ে বসে এবং ভ্যান চলতে শুরু করে। চলতে চলতে মাঝপথে যাওয়ার পর মতি মিয়া একটু রাত গেলে বলে স্যার আমি একটু আসতেছি, একটু বসেন। মূলত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সে গেছিল। আচ্ছা ঠিক আছে, ওয়েট করছে তারা। অনেকক্ষণ হয়ে যায়, অলমোস্ট 10-15 মিনিটের মতো হয়ে যায়, কিন্তু মতি মিয়া আসছে না। এবার তো তার মাথার মধ্যে টনক নড়ছে, কিরে আসছে না কেন? মতি মিয়া বলে 2-3বার ডাক দেয়, কোনো সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ থামার পর আবার ডাক দেয়, কোনো সাড়া নেই। এবার তার মধ্যে ভয় কাজ করা শুরু করেছে, কি হলো এতক্ষণ হয়ে গেল মতি মিয়া আসে না কেন? এরপর তার ব্যাগের ভিতরে একটা নতুন টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটা বের করে সে গ্রামের পথে দেখতে থাকে। যে পথ দিয়ে হচ্ছে ভ্যানটা যাচ্ছিল, আমি ওইটা যদি একটু ডিসক্রাইব করি, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে একটা মাটির রাস্তা, সেখান দিয়ে হচ্ছে ভ্যানটা যাচ্ছিল। তো সে টর্চ নিয়ে খুঁজতে 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 একটু দূরে চলে আসে, সেখানে একটা ছোট খালের মতো ছিল। ওইখানে যে দেখে যে মতি মিয়ার লাশ পড়ে আছে, কেউ তাকে গলা কেটে খুন করেছে। তার যে রক্তে খালের পানি লাল হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে সে কি করবে সে বুঝতে পারছিল না। সে প্রচন্ড ভয় পায়, সে চিৎকার দিয়ে পিছনে চলে আসে কয়েক ধাপ। এরপরে সে খেয়াল করে যে পাশে যে ধান ক্ষেতগুলো ছিল ওইখান থেকে কিছু একটা সাউন্ড করতে করতে তার দিকে এগিয়ে আসছে। সে মনে মনে প্রচুর ভয় পাচ্ছে যে কি হচ্ছে এসব, কোনো জঙ্গলি জানোয়ার নাকি। একটা পর্যায়ে কিছু একটা আগে আসছে, খুব কাছাকাছি চলে আসছে, সে উল্টা ঘুরে দৌড় দিয়ে সরাসরি সে ভ্যানের দিকে যেতে থাকে। ভ্যানের দিকে যখন যাচ্ছিল, ভ্যানের দিকে যাওয়ার মাঝপথে হঠাৎ করে
এরপর থেকে সে সাউন্ড পায় অনেকগুলো কুকুর একসাথে ডাকছে। এত রাত্রে হঠাৎ করে এরকম ভাবে কুকুর ডাকাটা ভালো না। সে প্রচন্ড ভয় পেতে থাকে, আরো বেশি ভয় পেতে থাকে। একটা পর্যায়ে যখন দেখে যে কুকুরগুলো তার কাছাকাছি চলে আসছে এবং খুব হিংস্র অবস্থায় আছে, সে দৌড়ে ভ্যানের উপরে উঠে যায়। ভ্যানের উপরে ওঠার পর কুকুরগুলো ভ্যানের কাছে এসে কেমন যেন ডাকাডাকি করছে, যেন খুব করুণ স্বরে কান্না করছে, এরকম একটা সাউন্ড, যেন কিছু একটা দেখছে। তারা দেখে তারা ভয় পাচ্ছে, তারা এখান থেকে পালাতে যাচ্ছে। তো কুকুররা যেই দিকে তাকায় ছিল সেই দৃষ্টিটা অনুসরণ করে সে ওই দিকে তাকায়, দেখে যে একটা ব্যক্তি, তার সারা শরীর রক্তে মাখা, মুখ, শরীরের কাপড় চোপড় সমস্তটা রক্তে মাখা, এবং সে খুব অদ্ভুত ভাবে হেঁটে হেঁটে ভ্যানের দিকে আগাচ্ছে। এইটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। এখন সে মনে মনে ভাবে যে না, এখানে থাকলে আমি মারা যাবো, আমি আর এখানে থাকা যাবে না। সে ভ্যানের থেকে নেমে উল্টো দৌড় দেয়। ততক্ষণে কুকুররা কিন্তু এটা দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সে ভ্যানের থেকে নেমে উল্টো যখন দৌড় দেয়, দৌড় দেওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা ব্যক্তি হেঁটে হেঁটে ভ্যানের দিকে আসছে। একটু কাছাকাছি যাওয়ার পর সে খেয়াল করে এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি ভ্যানে তার সাথে যে ব্যক্তিটা বসেছিল। সে যখন ভ্যানের কাছে যায় তখন সে ছিল না। যে বললো, ভাই আপনি কই ছিলেন? এই এত কিছু হয়ে গেল, আপনি তো ভ্যানে ছিলেন না, ভালো হয়েছে আপনি আসছেন। মতি মিয়া তো খুন হয়ে গেছে। কি বলেন ভাই, মতি মিয়া খুন হয়ে গেছে? কখন? আমি তো একটু সামনে গেছিলাম হাঁটতে। তো এইটা শোনার পর তার যে ভয়েসটা, এই ফার্স্ট টাইম কিন্তু কথা বললো ওই ব্যক্তিটা। ভয়েসটা শোনার পর কি, ভয়েসটা তো পরিচিত কেন? বলে, ভাই আপনি এত রাত্রেবেলা চাদর মুড়ি ধরেছেন কেন? চাদরটা একটু খুলেন না, একটু দেখি আপনার মুখটা। আপনি তো এখানকার লোকাল, আমিও এখানকার লোকাল। তো এটা বলার পর ওই চাদর মুড়ো যে ব্যক্তিটা, সে একটু খুলে, চাদরটা খুলে, এবং ওই মুহূর্তে সন্ধ্যা কি করবে কিছু বুঝতে পারছিল না। যে মতি মিয়া ভ্যান ড্রাইভার যে কিনা মারা গেল, যার লাশ দেখে আসলো খালের পাড়ে, ওই চাদরটা ব্যক্তিটা অ্যাকচুয়ালি মতি মিয়া নিজেই। একজন মৃত ব্যক্তি জিন্দা হলো কিভাবে, এইটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং মতি মিয়ার মানে ওই যে ব্যক্তিটা দেখতে মতি মিয়ার মতো, সে মনে করতো এটা মতি মিয়াই। বলে যে, কই দেখছেন আমার লাশ, আপনি একটু বলেন তো। এই বলে তার দিকে আগাইতে থাকে। সন্ধ্যা কি করবে কিছু বুঝতে পারছিল না, সে প্রচন্ড ভয় পায়। একটা পর্যায়ে সে ফিল করলো যে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। সে ওইখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন খুব ভোরবেলা তার জ্ঞান ফিরে, সে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে ওইখানকার একটা লোকাল হাসপাতালে। গ্রামের মানুষজন তাকে সকালবেলা যখন কৃষকরা এই ধান খেতে আসছিল, তখন তাকে ওইখানে দেখে অজ্ঞান অবস্থায়, তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে বোঝার চেষ্টা করতেছে যে কি হইলো, এটা এরকমটা কেন হইলো আমার সাথে, কি ছিল, এরকম মনে মনে ভাবে। তারপরে ওইখানে তার বাড়ির লোকজন চলে আসে। মূলত সে ওই মুহূর্তে যে গ্রামের বাড়িতে যাচ্ছিল ঈদের পর পর, তার এক কাজিনের বড় ভাইয়ের বিয়েও ছিল। তো সম্পর্কের এক কাজিনের বড় ভাইয়ের বিয়ে ছিল, তো সব মিলিয়ে ছিল দুটো উৎসব একসাথে। তো তার বাড়ির লোকজনও চলে আসে। বাড়ির লোকজন চলে আসার পর সে বাড়ির লোকজনকে সমস্যাটা বলে। বলার পর তার বাড়ির লোকজন বলে যে মতি মিয়া নামে তো আমাদের গ্রামে খুব মোটামুটি 15 থেকে 16 বছর আগে একজন ছিল, সে তো মারা গেছে অনেক বছর, তুই হঠাৎ করে এটা দেখলি কেমনে? এইটা শোনার পর সন্ধ্যা বুঝতে পারে যে আমি হয়তো অশরীরী কোনো কিছুর কবলে পড়েছিলাম এবং হয়তো আমি কোনোভাবে বেঁচে গেছি। সে এই ঘটনাটা যখন তার সাথে ঘটে, সে নিজেকে অনেকদিন পর্যন্ত সে সামলাতে পারেনি। একটা পর্যায়ে সে নিজেকে সামলায় এবং সে ভালো আছে আগে থেকে, কিন্তু এর রেশটা রয়ে গেছে তার ভেতর। সো ভাই, এইটা ছিল আমার সেকেন্ড ঘটনা। অলরাইট, দুটো ঘটনা আমরা শুনলাম প্রথমার কাছ থেকে। সো ফিডব্যাকটা ডেফিনেটলি গাইস, আজকের জন্য এতটুকুই, কারণ আমি বেশি বড় করতে চাচ্ছি না। তো আজকের জন্য এতটুকুই। সবাই যদি আমার রেড কিষানের ড্রেস পরিহিত ছবি চান, তাহলে আমি কালকে পোস্ট করে দিব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নতুন চ্যানেল ইম্পেরিয়র ওয়াফি, চাইলে ভিজিট করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ইম্পেরিয়র ওয়াফি ভিজিট করতে পারেন। আজকে আমি বেশি কথা না বলে ভিডিওটি শেষ করতে পারছি। আর আমি যে গিভওয়ের কথা বলেছিলাম সে সম্পর্কে আমাদের শান্ত ভাই আপনাদেরকে কিছু বলবে গিভওয়ে সম্পর্কে। হ্যালো গাইস, আশা করি আপনাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে। আমি চেয়েছিলাম আরও ছোটো করতে, কিন্তু ভাই আরও বড় করতে চাইলো। আসলে ভাই ভিডিও বড় করলে আপনার আমি জানি যে বোরিং হয়ে যান, এবং
ওটাতে ভিউও কম ওঠে, মানুষ অত একটা মানে ভিডিওতে থাকে না। আর ছিল ভাই কথা হইলো এটা বিষয় না, কিন্তু ভিউও ওঠে না এইসব এত বড় ভিডিও করলে। তাও আমরা করছি ভাই, কারণ দীর্ঘদিন পর সপ্তাহে একবারই আমরা অন্ধকার করে থাকি। তো গিভওয়ের যে বিষয়টা এখনও ভাই আমরা মানে ডিসকাশন চালিয়ে যাচ্ছি যে কী নিয়ে করলে ভালো হয়, আরও কত কি আরও আমরা বিভিন্ন পুরস্কার ম্যানেজমেন্ট করছি। তো দেখা যাক আমি কি পুরস্কার ম্যানেজমেন্ট করা যায়। এবং এইখানে পুরস্কারের মধ্যে আপনারা এয়ারপোর্টস পেতে পারেন। এছাড়া আপাতত পরবর্তীতে আপনাদের নোটিশ মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব না। আজকে ভিডিওটি বেশ বড় হয়ে গেছে, হয়তোবা ভিডিওটি ছাড়তে শুক্রবারও হতে পারে অথবা শনিবারও ছাড়া হতে পারে। তো আপনারা ইদানিং মানে ইমেল পাঠানো কমিয়ে দিয়েছেন, তো একটু ইমেলগুলো পাঠাবেন আশা করি। তো আজকের জন্য বেশি কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা বেশ বড় হয়ে গেছে আর সময়ও প্রায় 12টা বাজার কাছাকাছি। এটাই আমাদের ফার্স্ট টাইম যে আমরা 12টার পরেও ভিডিও চালিয়ে যাচ্ছি, আর আমাদের মোবাইলের চার্জও একদম প্রায় শেষের দিকে। তো আশা করি আজকের ঘটনাগুলো ভালো লেগেছে, এবং জাগর আজকের ঘটনাগুলো অনেক ভালো ছিল, বলতে গেলে ভালোই লেগেছে। তো বেশি কিছু আর বলতে চাচ্ছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্টুডিও থেকে বিদায় নিচ্ছি, ওয়াফিকে সুইচ করার মাধ্যমে। অন্ধকার চিরজীবী হোক। আমিও আজকে শান্ত ভাইয়ের সাথে আপনাদের সাথে বিরিয়ানি নিতে বাধ্য হচ্ছি। চেয়েছিলাম আর একটি লাস্ট ঘটনা শোনানোর জন্য, কারণ এটিও ছিল তার লাস্ট ঘটনা। আসসালামু আলাইকুম। আমি শেষ করলাম।